সুপ্রিয় দর্শক, আমি দেবাশিস কুমার আছি আপনাদের সাথে। আজ আমাদের সাথে বিশ্বকাপ অভিজ্ঞতা শেয়ার করতে ভিডিও কলে উপস্থিত আছেন মানবজমিনের প্রধান সম্পাদক জনাব মতিউর রহমান চৌধুরী। তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। চলুন তার কাছ থেকে আমরা জেনে নিই এবারের বিশ্বকাপ পরিস্থিতি। প্রথমেই যে বিষয়টা আপনার কাছে জানতে চাইব যে 2026 সালের এই ফিফা বিশ্বকাপটি তিনটা দেশ মিলে আয়োজন করেছে। তো সেই জায়গা থেকে যুক্তরাষ্ট্রে এখন প্রচুর পরিমাণে মানুষ এবং দর্শকদের সমাগম এখানে। যুক্তরাষ্ট্র কতটুকু নিরাপত্তা দিচ্ছে এই মানুষদেরকে বা যারা দর্শক গিয়েছেন তাদেরকে? নিরাপত্তা অসাধারণ, এটা খুবই সুন্দর। এই যে কালকের কথাই বলি, মানে ব্রাজিল মরক্কোর খেলায় 80,663 জন দর্শক খেলা দেখেছেন, কিন্তু ঘন্টাখানেকের মধ্যে পুরো মাঠ কিন্তু খালি হয়ে গেছে। কোথাও কোনো রকমের অশান্তির কোনো খবর নেই। হ্যাঁ, উত্তেজনা ছিল মাঠে, কিন্তু মাঠের বাইরে কিন্তু শান্ত এবং নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন নেই। আপনি আপনার ক্যারিয়ারের দীর্ঘ একটা সময় ধরে বিশ্বকাপ কভার করে আসছেন। আমরা জানি যে এটা নিয়ে সপ্তমবারের মতো আপনি বিশ্বকাপ কভার করছেন। তো স্যার, আপনার কাছে এটাই জানতে চাচ্ছি যে বর্তমানে 2026-এর বিশ্বকাপটা বিগত বিশ্বকাপগুলো থেকে কোন কোন দিক থেকে আলাদা, এইটা যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। এবারের বিশ্বকাপে কিছুটা আমি আলাদা দেখছি, এরকম পুরোটাই হচ্ছে ডিজিটাল। আচ্ছা। অন্যরকম মানে মানে সবাই ডিজিটালি এই বিষয়টাকে এমনভাবে দেখছেন যে পুরো খেলাটাই মনে হচ্ছে যে একটা অন্য মাঠের খেলা আর ঘরের খেলা অথবা মিডিয়া সেন্টারের খেলা, এবং বিশাল বাণিজ্যিকরণ একটা ব্যাপার ছিল। বাণিজ্যিকরণ আছে। তারপরে খেলা মানে শেষে বা ওই যে উবারের উপরে সম্পূর্ণ নির্ভরশীল। আচ্ছা। অন্য কোনো ট্রান্সপোর্ট চলাচল করা খুব সহজ নয়, কঠিন। কালকে আমি 5 ঘন্টার লড়াই করে মানে মাত্র 7 মিনিটের রাস্তা এসেছি, কারণ 7 মিনিট আমি হাঁটতে পারিনি, তার কারণ হাঁটা সম্ভব না, কারণ এটা ব্রিজের উপর দিয়ে আসতে হবে, ব্রিজের লোক চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। এই জন্য আমাকে 5 ঘন্টা থাকতে হয়েছে এবং পরে শেষ পর্যন্ত আমরা উবারে এসেছি। আমরা বাংলাদেশি আরো 4 জন সাংবাদিক আমার সঙ্গে ছিলেন। কাতার বিশ্বকাপটা আমার কাছে, আমার দিক থেকে আমি মনে করি, আমার বিবেচনায় অসাধারণ ছিল, কারণ তারা আয়োজনে কোনো ত্রুটি ছিল না। তারপরে যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল, রাত দিন 24 ঘন্টা ট্রেন চলেছে। এখানে তো বিচিত্র অভিজ্ঞতা। এখানে হচ্ছে মিডিয়া সেন্টার গুলোতে নিয়ন্ত্রিত। মিডিয়া সেন্টার বেলা 12টায় বা 2টার সময় ওপেন হয়, আবার কিছু রাত সন্ধ্যার পরে আবার বন্ধ হয়ে যায়, যেটা আগে ছিল না। 24 ঘন্টা খোলা থাকার কথা, কারণ টাইমিং এর কারণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার সাংবাদিক কভার করতে আসছেন। তো সেগুলো আছে। আর তারপরে হয় কি, এটা একটা যান্ত্রিক রূপ দেয়া আছে আর কি এখানে। আর এক স্টেডিয়াম থেকে আরেক স্টেডিয়ামের দূরত্ব এত বেশি যে কারণে ওই কভার করাও কঠিন হয়ে যাচ্ছে। আর এর মধ্যে আছে যারা অনেকেই ভিসা পাননি, এই নিয়ে একটা বিতর্ক আছে। রেফারি পর্যন্ত পাননি, যে রেফারি একটা ভালো খেলা পরিচালনা করার কথা ছিল, সেটাও করতে পারেননি। এই নিয়ে মানে যাই হোক, তারপরেও মোটামুটি প্রথম দিন তো একটা বলবো যে বিশ্বকাপের ইতিহাসে একটা লজ্জাজনক ঘটনা ঘটেছে। 3টা রেড কার্ড সাধারণত হয় না, এবং এটা হওয়াটা ছিল খুব দুর্ভাগ্যজনক। এবং খেলা নিয়ে এখন যে পর্যন্ত যাই হোক, মার্কিন শহরগুলোতে এখন মোটামুটি সবাই যেহেতু একটা মুভ করছে যে এক জায়গা থেকে আরেক জায়গায়, বিশেষ করে প্রায় কালকে তো বোধহয় 40 থেকে 50,000 ব্রাজিলিয়ান ছিলেন কালকে মাঠে। তো সেই মাঠে তারা খেলা দেখেছেন, হতাশও হয়েছেন, বিরক্ত হয়েছেন। তাদের মধ্যে আমি অন্যরকম অবস্থাও দেখেছি যে তারা ভাবেননি যে ব্রাজিল এত তাড়াতাড়ি এই মরক্কোর কাছে মানে ধরাশায়ী হবে। কিন্তু অঘটন যে ঘটেনি তাই ভালো। তবে ব্রাজিলের সামনে একটা বিরাট চ্যালেঞ্জ সামনে, যদি ঘুরে দাঁড়াতে পারে তাহলে কিন্তু হয়তোবা ভালো ফলাফল। এরকমই হয় অনেক সময়, হেরে গিয়েও কিন্তু ঠিক আছে। আমার গতবার ধারণা যে বিশ্বকাপে যেরকম হয়েছিল স্যার, ওই সৌদি আরবের সাথে আর্জেন্টিনা হারলো, তারপরে বার গিয়ে ওরা কাপটা নিয়ে নিল আর্জেন্টিনা স্যার। হেরে যাওয়ার পরে তো অনেকেই বলেছিলেন যে আর্জেন্টিনা হারাতে পারবে না, হ্যাঁ। কিন্তু সেটা হয়েছে। 2026 বিশ্বকাপ কভার করতে আপনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন। এইটা নিয়ে এবারের মতো আপনার সপ্তমবারের মতো বিশ্বকাপ কভার করার অভিজ্ঞতা হতে যাচ্ছে। তো আপনার এই অভিজ্ঞতাটাই আমরা মানবজমিনের দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করতে চাচ্ছি। ওয়েল, এই নিয়ে এবার সপ্তমবারের মতো বিশ্বকাপের আসরে আমি আসছি। 1990 সনের ইটালি বিশ্বকাপে আমি গিয়েছিলাম। তারপর থেকে পরপর আমি অনেকগুলো বিশ্বকাপ কভার করেছি।
এবারের বিশ্বকাপের এটা আলাদা। তার কারণ হচ্ছে ত্রিদেশীয় একটা বিশ্বকাপ, এক জি স্যার। মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্রের ভেতরেও এক স্টেডিয়াম থেকে আরেক স্টেডিয়ামের দূরত্ব হচ্ছে প্লেনে 5 ঘন্টা, কখনো 4 ঘন্টা, কখনো 2.5 ঘন্টা, কখনো 2 ঘন্টা, ঠিক এরকম দূরত্ব অনেক বেশি। তো বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে নানা কারণেই, যদিও অনেক আছে, অনেক স্টেডিয়ামে কিছু কিছু সিট এখনো খালি থাকছে। তা আশা করি যে সেকেন্ড রাউন্ডে খেলাগুলো আবার জমে উঠবে। থাকার সমস্যাটা প্রকট, আচ্ছা। নানাভাবে অনেক দাম চড়া, ওকে। আবাসন সমস্যা নিয়ে অনেকেই ভুগছেন। হোটেলগুলোতে তো রেট বাড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি গল্প চালু আছে যে একটা গ্যারেজের ভাড়া দেওয়া হয়েছে $200। তো ঠিক সেই রকম যে যেখানে যেভাবে পারে এয়ারবিএনবির নামে বাড়িঘর তৈরি করে, পুরোনো বাড়ি রং করে ভাড়া দিয়েছে। তো মানুষ আসছে। তারপরে তো খেলা, বেশ কটা খেলা হয়ে গেল। বিশেষ করে বিশেষ করে এখন যে খেলাটা হচ্ছে, গতকাল যে খেলাটা হয়ে গেল জি স্যার। ব্রাজিল এবং মরক্কোর সাথে যে ম্যাচটা হলো। মরক্কো, এই খেলাটা ঘিরেই কিন্তু উত্তেজনা ছিল তামাম দুনিয়ায়, আচ্ছা, হ্যাঁ। বিশেষ করে বিশ্বকাপের আসরে। কারণটা হলো যে আহ, আহ, বিশেষ করে ব্রাজিলের কাছে মানুষের প্রত্যাশা বেশি ছিল, কিন্তু জি স্যার। ব্রাজিল হতাশ করেছে। বরং মরক্কো অনেক দূরে এগিয়েছে। স্যার, এই আফ্রিকার জায়গায় একটু প্রশ্নটা করতে চ্যাম্পিয়ন। চাই যে ব্রাজিল যে মরক্কোর সাথে যে ১-১ এ ড্র করলো, সেই জায়গা থেকে ব্রাজিলের হেক্সা মিশনে এটা ধাক্কা হিসেবে দেখছেন কিনা স্যার? অবশ্যই এটা বড় ধরনের হোঁচট। জি স্যার। এটা খেলার প্রথম 10 মিনিটে অন্তত দুটো গোল পেয়ে যাওয়ার কথা ছিল মরক্কোর, কিন্তু সেটা তারা করতে পারেনি। কিন্তু অনেক দূর এটা, ওদের 19-20 খেলায় এরা মানে বিশ্ব র্যাঙ্কিং এ মরক্কো হচ্ছে 7, আর মানে ব্রাজিল হচ্ছে 6। হুম। এই অবস্থায় খেলা দুটো মানে খুবই অন্যরকম কি হয়েছে, মানে টিম স্পিরিট ছিল মরক্কোর সবচেয়ে বেশি, এবং খেলায় তারা প্রথম দিক থেকে তো কত 20 মিনিটের মতো তারা মানে এতটাই দাপট ছিল যে কারণে তারা গোলও পেয়ে যায়। তো যাই হোক, মরক্কো যে অনেক দূর যাবে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ব্রাজিলকে আরো যদি ঢেলে সাজানো না যায়, ব্রাজিল যদি ঘুরে না দাঁড়ায়, তাইলে সামনে যে চ্যালেঞ্জ, তাহলে 2002 এর পরে কিন্তু তাদের কাছে ওই মানে মানে কাপ হাতছাড়া হয়েছে। জি আবার স্যার। ফিরে পাবে কিনা এই নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি। যে ব্রাজিলে গতকাল দেখেছি যে নেইমার টিমে ছিল না। তো কোচ আনচেলত্তির পরবর্তী কোনো ট্যাকটিক্স কোনো আছে কিনা যে নেইমারকে নিয়ে, বা নেইমার যদি দলে ফেরে তখন ব্রাজিলের জন্য মানে পাওয়াটা কেমন হবে আরকি সেই জায়গাটা? এই নিয়ে একটা বিভ্রান্তি আছে বিশ্বব্যাপী, বিশেষ করে মিডিয়াতে নেইমারকে নিয়ে অনেক কথাই হচ্ছে এখন। বলা হচ্ছে যে নেইমার হয়তোবা থাকলে অন্যরকম হতে পারতো। কিন্তু মানে কোচ মনে করেন যে আসলে তার এই মুহূর্তে তার পায়ের যে অবস্থা, হুম। তার এখন আর পুরোপুরি সুস্থ নন। সেই কারণে তাকে নিয়ে ভরসা পান না। আর কোচ আসলে পুরনো যারা প্লেয়ার, অভিজ্ঞ প্লেয়ার, তাদের ৮ জনকেই রেখেছেন এই নতুন দল, এই দলে। ফলে আ টিম স্পিরিট একেবারেই খারাপ না। কিন্তু মানে মনে হচ্ছে যে মানসিকভাবে দুর্বল টিমটি ছিল আরকি। যে কারণে কালকে তারা লড়াইয়ে ফিরতে তাদের অনেক কষ্ট হয়েছে, এবং গোলটা 11 মিনিট ধরে রাখতে পারে নাই। যদি 11 মিনিট ধরে রাখতে পারত মরক্কো, তাইলে হয়তো একটা বড় ধরনের অঘটন ঘটে যেতে পারত। হুম। তো সেটা থেকে রক্ষা পেয়েছে। তো সবার প্রত্যাশা যে ব্রাজিল ঘুরে দাঁড়াবে, আর যদি না দাঁড়ায় তাইলে বিশ্বব্যাপী কোটি কোটি ব্রাজিল ভক্তরা হতাশ হবেন, বিরক্ত হবেন। এটাই স্বাভাবিক। জি স্যার। ফুটবলে তা হয়েই থাকে। মাঠের বাইরে গিয়ে এবার একটু প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে আহ, মার্কিনীদের মধ্যে আহ, ফুটবল উন্মাদনাটা কেমন? মানে আমরা দেখতে পাই যে বাংলাদেশে ফুটবল নিয়ে একটা ব্যাপক উন্মাদনা থাকে। টিএসসিতে রাত জেগে খেলা দেখা, পাড়ায় পাড়ায় মাঠে বিগ স্ক্রিনে বড় প্রজেক্টরে খেলা দেখার যে একটা কালচার আমাদের রয়েছে। তো স্বাগতিক দেশ হিসেবে মার্কিনীরা আসলে ফুটবল নিয়ে কতটুকু মাতামাতি করছে, বা ওদের মধ্যে উন্মাদনাটা কেমন স্যার? মার্কিনীদের মধ্যে ফুটবল নিয়ে খুব খুব একটা উন্মাদনা নেই। কারণটা হচ্ছে যে বা যাদের মধ্যে আছে তারা হলো ইমিগ্রেন্টস, যারা
যারা বাইরের থেকে দেশ গুলোতে আসছে, বিশেষ করে ইউরোপের দেশগুলো থেকে বা এশিয়ার দেশগুলোতে থেকে, তাদের মধ্যে একটা উন্মাদনা আছে। 1998 বিশ্বকাপে, 94 বিশ্বকাপে যখন আমি কভার করছিলাম, তখন একরকম উন্মাদনা ছিল। হেনরি কিসিঞ্জার এই ফুটবলকে জনপ্রিয় করেছিলেন। এইবার একটু ভিন্ন, এবং এবার বাণিজ্যিক দিকটা বেশি। আর যেহেতু যুক্তরাষ্ট্র প্রথম দিনই এটা চমক সৃষ্টি করেছে, সেই জন্য একটা উৎসাহ তৈরি হয়েছে। সাধারণ মানুষের মধ্যে, আমেরিকানদের মধ্যে খুব একটা যে উৎসাহ আছে তা না, কিন্তু এটা বাইরের থেকে যারা আসছেন বা বাইরে থেকে যারা এখানে বসবাস করেন তাদের মধ্যে একটা উত্তেজনা আছে, ব্যাপক উত্তেজনা বলা চলে আর কি। আর মিডিয়া মোটামুটি সব মিডিয়াতে কভার করছে এই। তবে এখানকার লোকাল যেটা সকার, তারা যেটা বলে আর কি, তাদের তো বেসবল বা অন্যরা সব অন্য খেলাটাই তাদের বছর উন্মোদন আছে। যে স্টেডিয়ামে খেলা হলো, এই স্টেডিয়ামে তো ক্যাপাসিটি হচ্ছে 80,663 জন। কালকে ছিল আরো বেশি ক্যাপাসিটি, বড়, কিন্তু আজকে এত লোকের মধ্যেই খেলা হয়েছে। তবে এর বেশিরভাগই বাইরের লোক বেশি ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আশা রাখবো আপনি আমাদেরকে পরবর্তীতে ক্রমাগত আপডেট শেয়ার করতে থাকবেন। আপনার চোখ দিয়ে দেখা বিশ্বকাপ অভিজ্ঞতা আমরা দর্শকদের সাথে শেয়ার করব। আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম শেষ করছি। ধন্যবাদ আপনাদেরকেও। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। নমস্কার।